আমরা যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং চাকুরির পরীক্ষার জন্য ইংরেজি লেকচার। চলমান করোনা পরিস্থিতিতে বিভিন্ন চাকুরির সার্কুলার হয়েছে, যেমন প্রাইমারি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার সার্কুলার হয়েছে। তো আমরা এই পর্যায়ে ছাত্রছাত্রীরা একাই বাসায় বসে তাদের প্রস্তুতি গ্রহণ করতে হচ্ছে। এই চিন্তা করে আমি বেসিক ইংলিশের পক্ষ থেকে আমি এই লেকচারটি রেডি করেছি। সেটি হলো বেসিক ইংলিশের পক্ষ থেকে ধারাবাহিকভাবে পার্টস অফ স্পিচ আমরা মূলত আলোচনা করব। পার্টস অফ স্পিচ বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং চাকরি উভয় পরীক্ষার ক্ষেত্রেই পার্টস অফ স্পিচ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এবং এখান থেকে অনেক মার্ক পরীক্ষায় কমন আসে ছাত্রদের। তো আমরা আজকে সে বিষয়ে আলোচনা করব, কথা বাড়াবো না। তাহলে আমরা শুরুতেই দেখতে পাচ্ছি ক্লাসিফিকেশন অফ ক্রিটিক্যাল ডিসকাশন অফ নাউন, অর্থাৎ নাউনের ক্রিটিক্যাল ডিসকাশন। এখানে দুটো পড়া আছে পার্টস অফ স্পিচগুলোর মধ্যে। একটি হচ্ছে ডেফিনেশন। ডেফিনেশন মিন্স সংজ্ঞা, অর্থাৎ নাউন কাকে বলে, প্রোনাউন কাকে বলে। আমরা জানি পার্টস অফ স্পিচ 8 প্রকার। তো এগুলো হচ্ছে ডেফিনেশন পড়া। কিন্তু এই ডেফিনেশন পড়াগুলো আমাদের চাকরির জন্য বা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কখনো আমরা ডেফিনেশন পড়ার মাধ্যমে আমরা মার্ক ক্যারি করতে পারবো না। সো আমাদের পড়াশোনাটা করতে হবে ক্রিটিক্যাল ডিসকাশন। তাহলে আমরা ক্রিটিক্যাল ডিসকাশনে নাউনের পড়াটিকে 4টি ভাগে ভাগ করব। যেমন শুরুতেই 1 নম্বরে রয়েছে নাউনের অবস্থান। একটা বাক্যে এই নাউন বাক্যের কোন কোন জায়গায় বসতে পারে। আমরা জানি একটা ইংরেজি বাক্য তৈরি করতে আমাদের 4টি জিনিসের প্রয়োজন পড়ে। 1 নম্বরই থাকে সাবজেক্ট, 2 নম্বরই হচ্ছে ভার্ব, 3 নম্বরে অবজেক্ট, আর 4 নম্বর দিয়ে হলো এক্সটেনশন বা কমপ্লিমেন্টস। তো আমরা একটু লক্ষ্য করি যে এই নাউনটা কিন্তু একটা বাক্যের 3টে জায়গায় বসতে পারে। প্রথমত এটা সাবজেক্ট হতে পারে, দ্বিতীয়ত নাউনটা বাক্যের অবজেক্ট হতে পারে, তৃতীয়ত নাউনটা এক্সটেনশন বা কমপ্লিমেন্টস হতে পারে। তাহলে 3টে জায়গাতেই আমরা কিন্তু নাউন ব্যবহার করতে পারি। এরকম একটি এক্সাম্পল আমি এখানে দিয়েছি, যেমন রহিম বাক্যের সাবজেক্ট নাউন। তারপরে ফুটবল, ইট ইজ অবজেক্ট, it is also noun, and another one is felt, এটাও নাউন। এটা এই বাক্যের এক্সটেনশন বা কমপ্লিমেন্টস হিসাবে কাজ করছে। তাহলে আমরা উপরে যে কথাটি বললাম, একটা বাক্যে 3 জায়গায় ব্যবহার করা যেতে পারে নাউন, আমরা নিচে এক্সাম্পলের মাধ্যমে সেটা দেখলাম। শুধুমাত্র এই ভার্বটি রয়েছে আলাদা। তাহলে এই নাউনের অবস্থান এটি আমরা জানছি, এটি ছোট্ট জিনিস, কিন্তু আমাদের এর পরের যে অধ্যায়টা পাবো আমরা, সেটি হবে ডিফারেন্ট ইউজেস অফ নাউন, অর্থাৎ নাউনের নানান ব্যবহার। আর সেই বিষয়টিকে পরিষ্কার করার জন্যই আমাদের এই ছোট্ট আলোচনাটুকু করতে হচ্ছে। তাহলে এবারে আমরা পরেরটিতে যাই। নাউনের অবস্থানে এবার আমরা পরে দেখতে পাচ্ছি বাক্যে প্রিপোজিশন। আমরা জানি ইন, অন, অফ, বাই, ফর, ফ্রম, ওভার, আন্ডার, ইনটু, অনটু, তাই না, এগুলো প্রিপোজিশন। আর্টিকেলস, এ এন দি। তারপরে অ্যাডজেটিভ। অ্যাডজেটিভ বলতে আমরা যে ওয়ার্ডগুলো জানি নাউন প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ প্রকাশ করে, গুড, ব্যাড, অনেস্ট ইত্যাদি ইত্যাদি অ্যাডজেটিভ বলা হচ্ছে। তাহলে অ্যাডজেটিভ। তারপরে রয়েছে পজেসিভ। পজেসিভ এটা নাউনের পজেসিভ রয়েছে, আবার প্রোনাউনের পজেসিভ রয়েছে। প্রোনাউনের পজেসিভ হচ্ছে যেমন মাই, ইয়োর, আওয়ার, হিচ, হার, দেয়ার, রহিমস, করিমস, নাউনের পজেসিভ। তাহলে এই পজেসিভ 4টা জিনিস আমরা এখানে পেলাম। একটি হলো প্রিপোজিশন, একটি হলো আর্টিকেলস, একটি হলো অ্যাডজেটিভ, আর একটি হলো পজেসিভ। এদের পরে নাউন বসতে পারে। তাহলে একটা বাক্যে আমরা মোটামুটি দেখলাম যে অনেকগুলো শব্দ রয়েছে, প্রিপোজিশন, আর্টিকেল, অ্যাডজেটিভ অ্যান্ড পজেসিভ। এর পরের যে শব্দটা আমরা ব্যবহার করি একটা বাক্যে, ন্যাচারালি সে শব্দটা নাউন হয়ে থাকে। ব্যতিক্রম আছে, আমরা আলোচনায় পেয়ে যাব। তো আমরা একটু এক্সাম্পল নেই এমন একটি। যেমন এখানে বলা আছে দ্য অনেস্টি, এটা নাউন। এখানে আর্টিকেল রয়েছে দি এর পরে ব্যবহার করেছি আমরা। অফ রহিম, এটা আরেকটা নাউন। এটা আমরা দেখতে পাচ্ছি প্রিপোজিশন রয়েছে অফের পরে ব্যবহার করেছি। তারপরে ইজ গ্রেট হু ইজ এ গুড ম্যান, এখানে আরেকটা নাউন ব্যবহার করেছি আমরা, সেটা হলো এই গুড অ্যাডজেটিভের পরে। তাহলে আমরা যে উপরে কথাগুলো বললাম সেটা আমরা উদাহরণের মাধ্যমে দেখে নিলাম। তাহলে সুতরাং আমরা আমাদের এই প্রথম যে স্লাইডটিতে আমরা দেখতে পাচ্ছি নাউনের অবস্থান।
নাউনের অবস্থান আমরা দেখলাম, এক কথাই বলতে পারি বাক্যের সাবজেক্ট, অবজেক্ট, এক্সটেনশন 3 জায়গায় বসতে পারে নাউন। আবার বাক্যে প্রিপোজিশন, আর্টিকেলস, অ্যাডজেটিভ অ্যান্ড পজেসিভ এগুলোর পরে বসতে পারে নাউন। আসলে এই পয়েন্টটা থেকে আমাদের পুরোপুরি ডিরেক্টলি প্রশ্ন কমন আসে না, প্রশ্ন কমন আসে আমাদের পরের যে পার্টটা রয়েছে সেই পার্টে এবার যাওয়া যাক। আমাদের নেক্সট পার্টে গিয়ে আমরা পড়ব এই যে এটি ইম্পর্টেন্ট পার্ট, এটি হলো নাউনের নানান ব্যবহার, যেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি ডিফারেন্ট ইউজেস অফ নাউন। তো এই নাউনের নানান ব্যবহারে আমরা অনেকগুলো নাউনের নানান ব্যবহার দেখব এবং এই জায়গাটা থেকে পরীক্ষায় বিগত সময়ে প্রশ্ন এসেছে, আবার নতুন করে তোমাদের বেলায় প্রশ্ন আসতে পারে। তো আমরা দেখি এখানে কি রয়েছে। এখানে আমরা রুল নাম্বার 1 অর্থাৎ রোমান সংখ্যা 1 নম্বরে বলেছি অবস্থানের কারণে ভার্বগুলো বাক্যে নাউন হিসাবে কাজ করতে পারে। তাহলে যেগুলোকে আমরা ভার্ব বলে চিনি, অর্থাৎ ডিকশনারিতে যেগুলোকে ভার্ব বলা হয়, সেগুলো কিন্তু বাক্যে নাউনের কাজ করতে পারে। এখানে একটি কথা বলে রাখা ভালো, বাংলায় একটি প্রবাদ রয়েছে, এক জায়গার গালি আরেক জায়গার বুলি। অর্থাৎ ওয়ার্ডগুলো কিন্তু বাক্যের উপরে ডিপেন্ড করে পার্টস অফ স্পিচের পরিবর্তন করে। যেমন একটি উদাহরণ লক্ষ্য করি আমরা, দিস ইজ দ্য গো অব দ্য ওয়ার্ল্ড। এটি পরীক্ষায় এসেছিল, ভর্তি পরীক্ষায় একাধিকবার পরিচিত বাক্য। আমরা যদি গো শব্দটার কথা এখানে চিন্তা করি, তাহলে গো শব্দটাকে যদি আমরা ডিকশনারিতে খুঁজি, তাহলে আমরা সবাই জানি গো মানে যাওয়া, আর যাওয়া হওয়া, করা, খাওয়া এগুলো বোঝালে সেটি ভার্ব হয়। তাহলে ডিকশনারি খুললে আমরা দেখব গোটা ভার্ব, কিন্তু এই বাক্যে এই গোটাকে আমরা হাইলাইট করেছি, অর্থাৎ আমাদের ফাইন্ড আউট করতে হবে যে গোটা কোন পার্টস অফ স্পিচ। এখানে কিন্তু গোটাকে আমরা আর ভার্ব বলতে পারবো না, কারণ হচ্ছে একটু আগেই তোমরা জেনেছো নাউনের অবস্থান থেকে যে এই আর্টিকেল রয়েছে দি, আর আর্টিকেলের পরে যে ওয়ার্ড থাকে সেটা সাধারণত নাউন হয়। সুতরাং আমাদের এবার কিন্তু উত্তর দাগাতে হবে এ নাম্বারটা, অর্থাৎ নাউন। তাহলে দেখো ভার্ব হয়ে গেল নাউন, এটা বাক্যের উপর ডিপেন্ড করে। তার মানে এই নয় যে আজকে থেকে গো সবসময় নাউন হয়ে যাবে। এটা যদি আমরা সাবজেক্টের পরে গো ব্যবহার করি, ধরো আই গো টু কলেজ, সাবজেক্ট ব্যবহার করেছে আই, তারপরে গো টু কলেজ এক্সটেনশন, তাহলে এখানে কিন্তু গোটাকে আবার ভার্ব বলবো আমরা। তাহলে এই বাক্যে আমরা আর্টিকেলের পরে গো পাওয়ার কারণে এই গোটাকে আমরা নাউন বলছি। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। নেক্সট, এবারে আমরা রুল নাম্বার 2 এ যাচ্ছি। এখানে আমরা দেখব অ্যাডজেটিভগুলো। আমি আগেই বললাম অ্যাডজেটিভ, অ্যাডজেটিভ হচ্ছে নাউন প্রোনাউনের দোষ, গুণ, অবস্থার সংখ্যা প্রকাশ করে। এই অ্যাডজেটিভগুলো কিন্তু অবস্থানের কারণে বাক্যে নাউনের কাজ করতে পারে। তাহলে যেগুলোকে আমরা অ্যাডজেটিভ বলে চিনি, অনেস্ট, সৎ অ্যাডজেটিভ, পোর, গরিব অ্যাডজেটিভ, তাই না? তো এই অ্যাডজেটিভগুলো নাউন হয়ে যেতে পারে। কেমন একটা এক্সাম্পল দেখো, দ্য অনেস্ট আর অলওয়েজ হ্যাপি। তাহলে এখানে কিন্তু আমরা ডিকশনারি খুললে দেখব অনেস্ট হচ্ছে অ্যাডজেটিভ, কিন্তু এই বাক্যে এটাকে অ্যাডজেটিভ বলবো না আমরা, কারণ এখানে সামনে আর্টিকেলস রয়েছে দি। তাহলে দি আর্টিকেলের পরে যে ওয়ার্ডটা পাওয়া যায় সেটি আমরা আগে দেখেছি অবস্থানের সময় যে সেই ওয়ার্ডটা নাউন হয়। তাহলে এই অনেস্ট শব্দটাকে কিন্তু এই বাক্যে আমরা বলে দিচ্ছি নাউন। তাহলে আজ থেকে কিন্তু অনেস্ট সবসময়ের জন্য নাউন হয়ে গেল না। যদি আমরা অন্য বাক্য বলতাম, আই স আ অনেস্ট ম্যান, তাহলে এখানে কিন্তু অনেস্ট অ্যাডজেটিভ হয়ে যাবে, কারণ তারপরে নাউন আছে ম্যান, আর নাউনের আগে যে শব্দ থাকে সেটা সাধারণত অ্যাডজেটিভ হয়। তাহলে এটা বাক্যের উপর ডিপেন্ড করছে, তাই না? অ্যাডজেটিভ এটা নাউনের কাজ করছে। ডিকশনারি খুললে আমরা দেখব অনেস্ট হলো অ্যাডজেটিভ, বাট হেয়ার অনেস্ট ইজ নাউন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ওয়ান, এবারে দেখব আমরা অবস্থানের কারণে অ্যাডভার্বগুলো। এই অ্যাডভার্বগুলো আবার নাউনের কাজ করতে পারে। আমরা জানি কোনগুলো অ্যাডভার্ব, যে ওয়ার্ডগুলো ভার্বকে মডিফাই করে, অর্থাৎ আমাদেরকে ভার্ব সম্পর্কে বাড়তি তথ্য প্রদান করে, সেগুলোকে বলা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব সম্পর্কে আমাদের মধ্যে একটা ধারণা রয়েছে যে ওয়ার্ডের শেষে এলওয়াই, ডবল এলওয়াই থাকলেই ওয়ার্ডটি শুধুমাত্র অ্যাডভার্ব হয়। এটা ছোট ক্লাস পর্যন্ত চলবে, বাট তোমরা এখন যে লেভেলে আছো তাদের জন্য বলবো যে শুধু এলওয়াই, ডবল এলওয়াই থাকলেই ওয়ার্ড অ্যাডভার্ব হবে না, এর বাইরেও অ্যাডভার্ব আছে। যেমন হেয়ার, দেয়ার, নাও, দেন, এগুলো কিন্তু অ্যাডভার্ব। আবার অনেকগুলো শব্দ রয়েছে যেগুলো এলওয়াই, ডবল এলওয়াই থাকার পরেও সেটা অ্যাডভার্ব হবে না। আমরা অ্যাডভার্ব অধ্যায়ে গিয়ে ব্যাপারটা বিস্তারিত পড়বো, তারপরেও আমি বলে রাখছি, যেমন কাইন্ডলি, লোনলি, ফ্রেন্ডলি, হোমলি, লাইকলি,
ফাদারলি, ব্রাদারলি, এগুলো কিন্তু আবার অ্যাডজেটিভ। তাহলে ব্যতিক্রম আছে প্রত্যেকটা জায়গাতেই। তাহলে আমরা এখানে বলছি যে অ্যাডভার্বগুলো অবস্থানের কারণে নাউন হয়ে যেতে পারে। একটা বাক্য দেখো, দ্যাট ইজ এ লং ওয়ে ফ্রম হেয়ার। তাহলে এখানে এই হেয়ারটাকে কিন্তু আমরা আর অ্যাডভার্ব বলতে পারবো না, কারণ সামনে রয়েছে ফ্রম। ফ্রমটা হলো প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে যে ওয়ার্ডগুলো বসে আমরা একটু আগে দেখেছি অবস্থানে, সে ওয়ার্ডগুলো ন্যাচারালি নাউন হয়। তাহলে এখানেও আমাদের দাগাতে হবে উত্তরটা নাউন। এখন আমরা যদি এরকম বলি আই স হিম বা হি কেম হেয়ার, তাহলে কিন্তু হেয়ারটাকে আমরা বলবো অ্যাডভার্ব, কারণ এখানে কেম যে ভার্বটা রয়েছে এই ভার্বটাকে মডিফাই করেছে হেয়ার শব্দটা, এবং সেটা কিন্তু অ্যাডভার্ব হয়ে যাবে। আবার তুমি যদি ডিকশনারি খোলো তাহলে কিন্তু হেয়ারটাকে তুমি পেয়ে যাবা অ্যাডভার্ব। তাহলে এ বাক্যে কিন্তু এটাকে অ্যাডভার্ব বলছি না আমরা, ইট ইজ নাউন। তাহলে দিস টাইপ অফ কোশ্চেন্স ইজ ইম্পর্টেন্ট ফর ইউ অর ফর এনি কাইন্ড অফ কম্পিটিটিভ এক্সাম। তারপরে আমরা যাচ্ছি পরেরটাতে, এবারে 4 নাম্বার। 4 নাম্বারে বলা আছে অবস্থানের কারণে কনজাংশন। কনজাংশনগুলো আমরা সবাই জানি, অ্যান্ড, বাট, অর, ইয়েট, তাই না? দুরকম কনজাংশন রয়েছে, একগুলো সাবঅর্ডিনেটিং কনজাংশন, একগুলো আবার কোঅর্ডিনেটিং কনজাংশন। তো যাই হোক, এই কনজাংশনগুলো এগুলো কিন্তু বাক্যে নাউনের কাজ করতে পারে। কিভাবে? এর এক্সাম্পলে চলো। দেয়ার আর মেনি অ্যান্ডস ইন ইয়োর লেটার। ধরো তোমার বন্ধু তোমাকে একটা চিঠি লিখছে, তুমি তাকে এক লাইনে উত্তর দিয়ে দিলা যে দেয়ার আর মেনি অ্যান্ডস ইন ইয়োর লেটার। তোমার চিঠির মধ্যে অনেকগুলো অ্যান্ড আছে, অর্থাৎ প্রত্যেক লাইনে একটা করে অ্যান্ড প্রায় পাওয়া যাচ্ছে। এই টাইপের একটা বেঙ্গলি মিনিং আসবে। তাহলে এখানে কিন্তু অ্যান্ড, এই অ্যান্ডটাকে আমরা আর কনজাংশন বলতে পারবো না। কারণটা হচ্ছে অ্যান্ডের সামনে রয়েছে মেনি, আর আমরা জানি মেনিটা হলো অ্যাডজেটিভ। আর নিয়ম হচ্ছে অ্যাডজেটিভের পরে যে ওয়ার্ড থাকে সে ওয়ার্ডটা ন্যাচারালি নাউন হয়, আগেই পড়েছি আমরা। তাহলে আমরা কিন্তু এখানে এটাকে আবারও দাগ দিয়ে দেব নাউন। তাহলে ডিকশনারি খুললে পাবো আমরা অ্যান্ড হলো কনজাংশন, বাট এই বাক্যের উপর ডিপেন্ড করে আমরা বলবো অ্যান্ডটাকে নাউন। আশা করি তোমরা এই নাউনের নানান ব্যবহার এই অধ্যায়টুকু, এই স্লাইডে যেটুকু ছিল 4টি রুল বুঝতে পেরেছো। তারপরে এবার আমরা পরে যাচ্ছি পরের স্লাইডে। এখানে আমরা দেখতে পাচ্ছি 5 নাম্বার, অর্থাৎ নাউনের নানান ব্যবহার এখনো চলছে। নানান ব্যবহারের 5 নম্বরে বলা আছে অবস্থানের কারণে প্রিপোজিশনগুলোকে আমরা জানি ইন, অন, অফ, বাই, ফর, ফ্রম, ওভার, আন্ডার, তাই না? ইনটু, অনটু, অ্যাট, অ্যাবাউট, অনেক প্রিপোজিশন রয়েছে, সবারই জানা আছে। এই প্রিপোজিশনগুলো বাক্যে নাউনের কাজ করতে পারে। কিভাবে নাউনের কাজ করতে পারে? আমরা তো একটু আগে দেখলাম প্রিপোজিশনরাই হেল্প করে অন্য ওয়ার্ডকে নাউনে রূপান্তর করার জন্য, কিন্তু এখানে দেখছি প্রিপোজিশন নিজেই নাউন হয়ে যেতে পারে। একটা এক্সাম্পল দেখো, এখানে দেয়া আছে আই নো দ্য ইনস অ্যান্ড আউটস অফ দ্য ম্যাটার। ইনস অ্যান্ড আউটস এর নিচে আমরা এরকম আন্ডারলাইন পেয়ে যেতে পারি, অথবা হাইলাইট করে দেয়া থাকতে পারে। অর্থাৎ ফাইন্ড আউট করতে হবে এখানে ইনস অ্যান্ড আউটস এটা আসলে এই বাক্যে প্রিপোজিশন হয়েছে নাকি নাউন হয়েছে। তাহলে এটাকে কিন্তু আমরা নর্মালি যদি আমরা ডিকশনারি খুলি তাহলে ইন মানে মধ্যে, এটা প্রিপোজিশন, কিন্তু এটা একটা এখানে ইডিয়ম ফ্রেজ আকারে রয়েছে। সো এটিকে কিন্তু আমরা আর প্রিপোজিশন বলতে পারবো না, এটিকে আমরা বলবো নাউন, কারণ তার সামনে রয়েছে আর্টিকেল দি। আর আর্টিকেলের পরে যে ওয়ার্ড থাকে আমরা জানি সে ওয়ার্ডটা নাউন হয়। তাহলে আমাদের এখানেও কিন্তু উত্তর দিতে হচ্ছে নাউন। তারপরের আমরা যাচ্ছি এবারে 6 নাম্বারটায় বলা আছে 2 প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। 2 প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মকে আমরা জানি ইনফিনিটিভ বলা হয়। আমরা যখন ভার্ব অধ্যায় পড়বো তখন আমরা এটা আরো বিস্তারিত কথা বলবো। অথবা আইএনজি যুক্ত ভার্ব, আইএনজি যুক্ত ভার্বকে আমরা জানি ইট ইজ জিরান্ট, অবস্থানের কারণে নাউন হিসাবে কাজ করতে পারে। তাহলে এই ইনফিনিটিভ কিন্তু কখনো বাক্যে অ্যাডভার্বেরও কাজ করে, আবার অ্যাডজেটিভেরও কাজ করতে পারে, হ্যাঁ। আর আইএনজি যুক্ত ভার্ব কিন্তু আবার পার্টিসিপেলেরও কাজ করতে পারে, কিন্তু অবস্থানের কারণে নাউনেরও কাজ করতে পারে। আমরা আজকে নাউনটা দেখছি, নাউনের পড়াটা পড়ছি। তাহলে একটা এক্সাম্পল দেয়া আছে এখানে, টু ওয়াক ইজ গুড ফর হেলথ। তাহলে এখানে টু ওয়াকটাকে হাইলাইট করেছি, মানে টু ওয়াকটা কোন পার্টস অফ স্পিচ আমাদের খুঁজতে হবে। যদি এটা পরীক্ষায় এমন করে দেয় যে টু ওয়াকটা এটা ইনফিনিটিভ নাকি এটা ফ্যাক্টিটিভ ভার্ব নাকি প্রিন্সিপাল ভার্ব, তাহলে আমি তখন ভার্বের অধ্যায়ের হিসাব।
আর যদি পার্টস অফ স্পিচ থেকে এটাকে কোশ্চেন করা হয় তাহলে তোমাকে চিন্তা করতে হবে যে এখানে নাউন আছে, প্রোনাউন আছে, অ্যাডভার্ব আছে, ভার্ব আছে, তাহলে কোনটা হবে সেটা দেখবো আমরা। নিঃসন্দেহে এটাকে বলবো আমরা নাউন। কিন্তু আমরা কেন বললাম? কারণ আমরা তোমাদের অবস্থানে নাউনের পড়েছি 1 নম্বরেই যে বাক্যের সাবজেক্ট হিসাবে নাউন বসতে পারে, আবার সাবজেক্ট হিসাবে প্রোনাউনও বসতে পারে, কিন্তু এখানে টু ওয়াক, এটা তো প্রোনাউন নয়। প্রোনাউন তো আমরা জানি কয়েকটা মাত্র, আই, উই, ইউ, হি, শি, ইট, দে, এগুলো। তাহলে এটা প্রোনাউন নয়, প্রোনাউন নয় তার মানে তাহলে অবশ্যই এটা নাউন। তাহলে সাবজেক্ট হিসাবে ব্যবহার করার কারণে এই ইনফিনিটিভটাকে এবার বলা হচ্ছে ইট ইজ নাউন। নেক্সট ওয়ান এক্সাম্পল আরেকটা নেব আমরা। এবারে বলা আছে ওয়াকিং। এই ওয়াকিং হচ্ছে এখানে জিরান্ট, আইএনজি যুক্ত ভার্ব। এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপলও হতে পারে, তখন আমাদের আইএনজি যুক্ত ভার্বের সঙ্গে আরেকটা নাউন থাকবে, কিন্তু এবারে আইএনজি যুক্ত ভার্বের সঙ্গে আর কোনো নাউন নেই। সুতরাং ভার্বের ব্যাপারে বলতে গেলে এটাকে জিরান বলতে হবে। আর যদি তুমি পার্টস অফ স্পিচের কথা চিন্তা করো তাহলে তোমাকে কিন্তু এটাকে বলতে হবে নাউন, কারণ এখানে আইএনজি যুক্ত ভার্ব ওয়াকিং এ বাক্যের সাবজেক্ট হয়েছে, আর সাবজেক্ট তো নাউন প্রোনাউন ছাড়া অন্য কেউ হতে পারে না। সুতরাং ইট ইজ অলসো নাউন। ইউর আনসার ইজ নাউন। আশা করি তোমরা মোটামুটি এই 6টি আমরা রুলের মাধ্যমে নাউনের ডিফারেন্ট ইউজগুলো আলোচনা করলাম। আর ডিফারেন্ট ইউজগুলো এটা আমাদের ভর্তি পরীক্ষার জন্য একটি অত্যন্ত ইম্পর্টেন্ট পার্ট। এবারে আমরা আরেকটা ব্যবহার দেখব, আবার। আবার মানে ব্যতিক্রম। এখানে বলা আছে বাক্যে দুটি নাউন পাশাপাশি থাকলে প্রথম নাউনটি অ্যাডজেক্টিভ হবে। তাহলে আমরা একটু আগে দেখলাম অন্য অন্য শব্দগুলো নাউন হচ্ছে, প্রিপোজিশন নাউন হচ্ছে, অ্যাডভার্ব নাউন হচ্ছে, ভার্ব নাউন হচ্ছে, কিন্তু এবারে আমরা দেখব নাউন হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ। সেটা কখন? যখন দুটি নাউন পাশাপাশি থাকবে। যেমন একটা এক্সাম্পল দিয়েছি আমি এখানে, আই স দ্য বয় ইন দ্য ফুটবল ফিল্ড। এখানে কিন্তু এই ফুটবলটার নিচে আন্ডারলাইন করা থাকবে, অথবা ফুটবলটাকে হাইলাইট করে দিয়েছি। তার মানে ফুটবলটা কোন পার্টস অফ স্পিচ আমাদের খুঁজতে বলছে। তাহলে ডিকশনারি যদি আমরা খুলি তাহলে আমরা নিঃসন্দেহে দেখতে পাবো ফুটবল একটা নাউন, নাম, একটা খেলার নাম। কিন্তু এই বাক্যে ফুটবলটাকে যদি আমরা নাউনে টিক চিহ্ন দেই তাহলে আমাদের ভুল হয়ে যাবে, কারণ এখানে আমাদের পরে আরেকটা নাউন আছে, সেটি হলো ফিল্ড। আর নিয়ম বলছে দুটি নাউন যখন পাশাপাশি থাকবে তখন প্রথম নাউনটি হয়ে যাবে অ্যাডজেক্টিভ। সুতরাং আমাদের এখানে উত্তর হচ্ছে ফুটবল ইজ অ্যাডজেক্টিভ। ডিকশনারিতে গেলেই কিন্তু পাবা ফুটবল হচ্ছে নাউন। তাহলে আমরা নাউনের নানান ব্যবহার দেখলাম, 6টি রুল এবং একটি ব্যতিক্রম। এই নাউনের নানান ব্যবহারের যে কোশ্চেনগুলো আসবে পরীক্ষায় সেগুলো ইনশাল্লাহ আমাদের এই 6টি নিয়মের মধ্যেই ধরা পড়ে যাবে। তাহলে এবারে আমরা চলে যাব আমাদের পরের পার্টে। পরের পার্টটা ইম্পর্টেন্ট পার্ট, এটি হলো নাউন চিনিবার উপায়। আমাদের পরীক্ষাগুলোতে, ভর্তি পরীক্ষা বা আমাদের চাকরির পরীক্ষাগুলোতে ওয়ার্ড দিয়ে দেওয়া হয়, একটা ওয়ার্ড দিয়ে দেওয়া হয়, যে ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ খুঁজে বের করতে হয় আমাদের। অনেক কঠিন কঠিন ওয়ার্ড দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা অনেকগুলো ওয়ার্ড মুখস্থ করব, আমাদের লেকচারই পাওয়া যাবে। আজকের লেকচারে হবে না, এটা সেকেন্ড লেকচারে। কিন্তু আমরা শর্টকাট এখানে রাস্তা দিয়েছি কিছু, যে কোনো ওয়ার্ডের শেষে মানে সাফিক্স, ওয়ার্ডের শেষে যদি টিইআর, টিএইচইআর, ডিইআর, এআরডি, এসটিইআর, তারপরে এআর, ইআর, ওআর, টিই, আইএনজি, ইডবলএইচ, আরইডি, এলইডিজিই, এলওসিকে, হ্যাঁ, তারপরে এসএইচআইপি, টিএইচ, ডিওএম, এইচডবলওডি, এলআইএনজি বা আইএনজি, আইটিওয়াই, টিওয়াই, মেনি, এএল, এএলএস, হ্যাঁ, এসআইওএন, এজিই, টিআইওএন, এসওএন, এসওএম, আরওয়াই, ইআরওয়াই, এমইএটি, ইউআরই, ইডবলএইচ, আইসিই, আইএসই, ওইউআর, তারপরে ওআর, তারপরে এএনসিই, তারপরে টিইউডিই, সিওয়াই, হ্যাঁ, ইএনসিই, ইএনসি, এএনসি দুবার হয়েছে, ওআর ওয়াই, হ্যাঁ, এআরআই ইউএম, এলইটি, ইডবলটিই, ওটি, এএসটি, আইসি, আইসিএইচ, আইএসএম, আইএসএস, এসওয়াই, এসই, এএসএম, আইএসকে। অনেকগুলো আমরা এখানে সাফিক্স পাচ্ছি। অর্থাৎ সাফিক্স বলতে ওয়ার্ডের শেষে এই
যদি এই অক্ষরগুলোকে আমরা পাই তাহলে কি হবে, সেই ওয়ার্ডটা নাউন হবে। তাহলে আমরা যে কোনো ক্রিটিক্যাল নাউন আমরা মুখস্থ করব, একগুলো নাউনের চার্ট বা টেবিল, তারপরেও আমরা এটা শর্টকাট ওয়ে দিয়েছি যে এই সাফিক্সগুলো তুমি যদি মুখস্থ করো, এগুলো তোমাকে মুখস্থ করতে হবে, খাতায় লিখে নিতে হবে এগুলো, ভিডিওটি জুম করে করে আমার লেকচারটি, তাহলে তুমি অবশ্যই উপকৃত হবা, তোমাকে কোনো কোচিংয়ে বা কোনো কারো কাছে হেল্প নিতে হবে না ইনশাআল্লাহ। তাহলে এগুলো থেকে আমরা কিন্তু নাউনটাকে সহজে চিনতে পারি। তাহলে আমরা একটু কোশ্চেন দেখব। যেমন একটা কোশ্চেন এসেছিল প্রিভিয়াস ইয়ার ঢাকা ভার্সিটির বি ইউনিটে, এটা এসেছিল। এখানে বলা আছে দ্য ওয়ার্ড সাবস্ট্যান্সিয়েট, দ্য ওয়ার্ড সাবস্ট্যান্সিয়েট ইজ এ অবলিক অ্যান, মানে এটা কি, এই সাবস্ট্যান্সিয়েট শব্দটা এটা কোন পার্টস অফ স্পিচ, এটা আমাদের কাছে জানতে চাচ্ছে। এ নাম্বারে অপশন আছে ভার্ব, বি নাম্বারে অ্যাডজেক্টিভ, সি নাম্বারে নাউন, আর ডি নাম্বার হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এখানে আমরা দেখো পিছনে টিই আছে, আর টিইটা কিন্তু আমরা এই যেখানে পেয়ে গেছি, যে ওয়ার্ডের শেষে টিই যদি থাকে তাহলে সেই ওয়ার্ডটা ন্যাচারালি নাউন হবে। তাহলে সাবস্টেন্সিয়েট এই এটার ওয়ার্ডটা আগে তুমি মুখস্থ না করে থাকলেও অথবা তোমার মিনিং জানা না থাকলেও তুমি কিন্তু এই চিনিবার উপায় দিয়ে অতি সহজেই চিনে ফেলতে পারছো যে ওয়ার্ডটা হচ্ছে নাউন। তাহলে উত্তরটা হলো সি নাম্বার, ইট ইজ নাউন। তো এই চেনার উপায়গুলো দিয়ে তুমি অত্যন্ত অল্প প্রিপারেশনেই তুমি অতি সহজেই তুমি ওয়ার্ডগুলোকে চিনতে পারবা। বেশিরভাগ পরীক্ষার সময় এই নাউনটাকে নির্ণয় করার জন্য প্রশ্ন হয়ে থাকে। যেমন আমরা আরেকটা কোশ্চেন দেখব, এটি হলো ফ্রিকোয়েন্সি, এটি এসছে ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে। তো এখানে ফ্রিকোয়েন্সি এই শব্দটা কোন পার্টস অফ স্পিচ, এটা আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে এখানেও কিন্তু আমরা পিছনে দেখতে পাচ্ছি যে সিওয়াই সাফিক্স রয়েছে, সিওয়াই। আর আমরা একটু আগে পড়লাম এখানে যে সিওয়াই যদি কোনো এই যে সিওয়াই যদি আমরা দেখতে পাই কোনো ওয়ার্ডের শেষে, তাহলে কিন্তু সেই ওয়ার্ডটাকে আমরা বলে দেব নাউন। তাহলে কিন্তু আমাদের এই ফ্রিকোয়েন্সি শব্দটার বেঙ্গলি মিনিং না পড়েও অথবা ফ্রিকোয়েন্সিটা আগে থেকে মুখস্থ না করেও তুমি চেনার উপায়টা দিয়ে কিন্তু শর্টকাট ধরে ফেলতে পারছো, ইট ইজ নাউন। সো ইউর আনসার সি, সি মিন্স উত্তর সি দেয়া আছে। তো এই শর্টকাট ওয়ে নেক্সট ওয়ান আরেকটা কোশ্চেন দেখবো আমরা। এখানে বলা আছে সার্ভাইভাল কোন পার্টস অফ স্পিচ, এটাও বি ইউনিট এসেছিল ঢাকা ভার্সিটিতে। তাহলে সার্ভাইভালটা কোন শব্দ, এটা নাউন না ভার্ব না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? তো আমাদের মধ্যে কনফিউশন কাজ করে। তো এখানে আমরা এই যে দেখতে পাচ্ছি এএল পিছনে রয়েছে, এএল আছে, তাহলে আমরা নিঃসন্দেহে এই যে বলেছি আমরা এএল থাকলে ওয়ার্ডটি আমরা নাউন বলবো। তাহলে উত্তর আমার আবাদও সি হচ্ছে নাউন। তাহলে এই চেনার উপায়টা দিয়ে তুমি কিন্তু শর্টকাটেই নাউনটাকে নির্ণয় করতে পারছো। এরপরও তোমাকে টেবিল পড়তে হবে, সেই টেবিলগুলো পাওয়ার নেক্সট লেকচারে গিয়ে। যাক, আমরা নাউন চিনিবার উপায়ের মাধ্যমে আরেকটা আইটেমের কোশ্চেন এখানে আনসার করতে পারলাম। তাহলে আমরা দুটো আইটেমের আনসার করতে পারছি আপাতত। একটি হচ্ছে নাউনের নানান ব্যবহার, অন্য অন্য শব্দগুলি নাউন হয়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে নাউন এই চেনার উপায়টা মুখস্থ করে আমরা যে কোনো ওয়ার্ডকে সহজেই নাউন কিনা এটা আমরা মাত্র এই চেনার উপায় অল্প কটে মুখস্থ করলেই আমরা এই দুটো আইটেমের নাউনের কোশ্চেনের আনসার করার ক্যাপাসিটি ইতোমধ্যে তৈরি করে ফেললাম। তাহলে এবার চলো আমরা পরের ইয়েতে যাচ্ছি, পরের পার্টে। আমাদের লেকচারের পরের পার্টটি হচ্ছে 3 নাম্বার পার্ট। এই 3 নাম্বার পার্টটি হচ্ছে নাউনের প্রকারভেদ। নাউনের প্রকারভেদ এটি আমরা আসলে যেটা নর্মাল আমরা যে বইগুলো পড়ি আমাদের স্কুলের একাডেমিক লেভেলের বই বা কলেজের বই, সে বইগুলোতে নাউন আমরা এভাবেই পেয়ে থাকি। নাউন প্রধানত 2 প্রকার, একটাকে বলা হচ্ছে কনক্রিট, আরেকটাকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। আবার কনক্রিট নাউনকে পরে গিয়ে 4 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো প্রপার, একটা হলো কমন, একটা হলো কালেকটিভ নাউন, একটা হলো ম্যাটেরিয়াল নাউন। বইগুলোতে যেটা পাওয়া যায় প্রপার নাউন কাকে বলে সংজ্ঞা দেয়া হলো 2-3টা উদাহরণ, কমন নাউন কাকে বলে সংজ্ঞা দেয়া হলো 2-3টা উদাহরণ, কালেকটিভ নাউন কাকে বলে আবার সংজ্ঞা দেয়া হলো আবার 2-3টা উদাহরণ, ম্যাটেরিয়াল নাউন কাকে বলে সংজ্ঞা দেয়া হলো 2-3টা উদাহরণ। এই পড়া পড়ে কিন্তু তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি বা চাকরির পরীক্ষার কাজ হবে না। তাহলে এই ক্লাসিফিকেশনটা আমরা এখানে দেখলাম, কিন্তু আমরা এটার উপর আলোচনা করব, ক্রিটিক্যাল ডিসকাশন এটারও, এটা আমরা পরের স্লাইডে পাবো। তাহলে সুতরাং আমরা বলতে পারি নাউন সর্বমোট 5 প্রকার। 1 নাম্বার প্রপার নাউন, 2 নাম্বার কমন নাউন, 3 নাম্বার কালেকটিভ নাউন, 4 নাম্বার ম্যাটেরিয়াল নাউন এন্ড 5 নাম্বার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সবাই জানা আছে এটা আমাদের। এখানে বলা হয়েছে আবার গণনার দিক থেকে, তাহলে এটা উপরেরটা গেল সাধারণভাবে। আর এবার গণনার দিক থেকে নাউন কিন্তু 3 প্রকার। আগে ছিল 2 প্রকার, এখন নতুন ইংরেজি আমেরিকান 3 প্রকার। তখন আমরা কিন্তু আগের সাধারণ হিসাবটাকে ভুলে যাব, গণনার হিসাবটা আলাদা পার্ট। এরকম ইংরেজিতে সেন্টেন্স যেমন আমরা জানি অর্থের দিক থেকে 5 প্রকার,
অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। আবার যদি তুমি চিন্তা করো অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, তাহলে সেন্টেন্স কিন্তু তিন প্রকার। একটাকে বলবো সিম্পল সেন্টেন্স, একটাকে বলবো কমপ্লেক্স, একটাকে বলবো কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এখানে আমরা এবারে গণনার দিক থেকে নাউন দেখব তিন প্রকার। ফার্স্ট রয়েছে কাউন্টেবল নাউন। এটা আমরা জানি যে নাউনগুলোকে আলাদা আলাদা করে গণনা করা যায়। ইংরেজিতে সেগুলোকে বলা হচ্ছে কাউন্টেবল। টেবিল আলাদা আলাদা করে গণনা করতে পারি, ম্যান আলাদা আলাদা করে গণনা করতে পারি, রহিম ব্যক্তি, রহিম করিম আলাদা আলাদা করে গণনা করতে পারি। সো ইট ইজ কাউন্টেবল নাউন। নেক্সট ওয়ান ইজ আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন কোনগুলো? যে নাউনগুলোকে আমরা ন্যাচারালি সাধারণত গণনা করা যায় না, কিন্তু যদি আমরা জোর করি বা ইচ্ছে করি তাহলে গণনা করতে পারবো, সেই নাউনগুলোকে বলা হচ্ছে আনকাউন্টেবল। যেমন উদাহরণে বলা আছে সুগার, চিনি। আমরা সাধারণত গণনা করি না, এটা আমরা ওজন করি, ওজন করে আমরা লেনদেন করে থাকি। কিন্তু কেউ যদি ইচ্ছা করে যে আমি 100 গ্রাম চিনি কিনেছি এবং এই চিনির মধ্যে কটা দানা আছে আমি গুনবো, আমার অনেক সময় লাগবে, কিন্তু ইচ্ছে করলে গণা যাবে। সো এটাকেই বলা হবে আনকাউন্টেবল। রাইস, এটা আমরা জানি ওজন করে বা পরিমাপ করে লেনদেন করতে হয়। কিন্তু ধরো একজন মানুষ 1 কেজি চাল কিনলো, তো সে ইচ্ছা করছে আমি চালটা গুনবো, তাহলে সারাদিন বসে বসে চালটা গোনা যাবে ইচ্ছে করলে। তাহলে এটাই বলা হবে কিন্তু আনকাউন্টেবল নাউন। সাধারণত গণনা করা হয় না, কিন্তু ইচ্ছে করলে বা জোর করলে গণনা করা যাবে। আবার আরেক প্রকার নাউন বলেছি, সেটা হলো নন কাউন্টেবল। নন কাউন্টেবল নাউন কোনটা? তাহলে যে নাউনগুলো সাধারণভাবে গণনা করা যায় না, এমনকি জোর করলেও গণনা করা যায় না। পার্থক্যটা তাহলে বোঝা গেছে? জোর করলেও যাবে না এগুলো। যেমন মিল্ক বা ওয়াটার, 1 গ্লাস পানি আছে, আমরা গণনা করতে পারবো না, এটাকে আমরা ওজন করতে পারবো। কিন্তু আমরা যদি কেউ ইচ্ছে করে 1 গ্লাস পানি সারাদিন বসে গুনবে, দ্যার ইজ নো ওয়ে। মিল্ক সেম, আমরা এটাকে ওজন করি বা পরিমাপ করে আমরা এটাকে লেনদেন করে থাকি, কিন্তু আমরা ইচ্ছা করে এটাকে গণনা করতে পারি না। সো ইট ইজ নন কাউন্টেবল নাউন। তাহলে নাউনের এই প্রকারভেদটির উপরে আমাদের কিন্তু অনেকগুলো নিয়ম পড়তে হবে, এবং এই প্রকারভেদটির থেকে আমাদের ক্রিটিক্যাল কোশ্চেন আসবে। এখান থেকে সংজ্ঞা বা ডেফিনিশন কখনো পরীক্ষায়, ভর্তি পরীক্ষায় বা চাকরির পরীক্ষায় আসবে না। তাহলে আমরা এটার দুটো পার্ট করব। প্রথম যে সাধারণভাবে নাউন 5 প্রকার, সেই পার্টটার উপরে আমরা আসলে প্রপার, কমন, ম্যাটেরিয়াল, কালেকটিভ, অ্যাবস্ট্রাক্ট, এখান থেকে প্রচুর প্রশ্ন হয় পরীক্ষায়। কিন্তু আগেই বললাম আমি, সংজ্ঞা নয়, ক্রিটিক্যাল ডিসকাশন। তো সেটির উপরে আমরা আলোচনায় চলে যাচ্ছি। তাহলে আমাদের নেক্সট স্লাইড হচ্ছে সাম ইম্পর্টেন্ট রুলস, যেটা আমি বলছিলাম। এই যে 1 নাম্বার রুল, 1 নাম্বার রুলটাতে আমি 3টা নাউনকে এনেছি। একটা হলো প্রপার নাউন, একটা হলো ম্যাটেরিয়াল নাউন, আর একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এই 3টি নাউনের আমি উপরে ক্রিটিক্যাল ডিসকাশন দিচ্ছি। তাহলে এই 3টি নাউনের মধ্যে কিছু মিল আছে। মিলটা হলো এই 3টা নাউনের মধ্যেই বস্তু পাবা তুমি, বস্তু। প্রপার নাউনে ব্যক্তিও আছে, ব্যক্তির ব্যাপারটাতে আমরা পড়ে যাচ্ছি রুল নাম্বার 2 এ। কিন্তু প্রথমত এই 3টা নাউনে বস্তু পাওয়া যায়, কিন্তু বস্তুগুলি ভিন্ন ভিন্ন। তাহলে কখন আমরা একটা বস্তুবাচক নাউনকে বলবো প্রপার, আবার কখন একটা বস্তুবাচক নাউনকে বলবো আমরা ম্যাটেরিয়াল, আবার কখন একটা বস্তুবাচক নাউনকে বলবো আমরা অ্যাবস্ট্রাক্ট। তাহলে এখানে সংজ্ঞা দিয়েছি আমি, যে সকল বস্তু আলাদা আলাদা করে গণনা করা যায় উহারা প্রপার নাউন হয়। বস্তু কিন্তু আলাদা আলাদা করে গণনা করা যাবে। ঢাকা, এটা একটা সিটির নাম, গণনা করা যাবে। ঢাকা একটা, রাজশাহী একটা, রংপুর একটা, পদ্মা, মেঘনা, যমুনা, এগুলো বস্তু, কিন্তু এগুলো আলাদা আলাদা করে গণনা করা যায় একটা একটা করে। টেবিল, চেয়ার, তাই না, আলাদা আলাদা করে গণনা করা যাবে। তাহলে ইট ইজ প্রপার নাউন। এগুলো বস্তু বাট প্রপার নাউন। প্রপারে আমি আগেই বললাম কিন্তু ব্যক্তিও রয়েছে, ব্যক্তিটা আমরা রুল নাম্বার 2 এ গিয়ে পাবো। আপাতত বস্তু নিয়ে কথা বলছি। তারপরে আরেকগুলো নাউন হচ্ছে যে সকল বস্তু গণনা করা যায় না কিন্তু ওজন বা পরিমাপ করা যায়, তাদেরকে বলা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এগুলো বস্তু, কিন্তু এদেরকে গণনা করা যাবে না। যেমন রাইস, সুগার, মিল্ক, ওয়াটার, তাই না, এগুলো হবে তাহলে ম্যাটেরিয়াল। এগুলো কিন্তু আমরা কাউন্টেবল, আনকাউন্টেবল গেলে আমরা পেয়ে যাবো এগুলো নন কাউন্টেবল বা আনকাউন্টেবল। কিন্তু আবার যদি ম্যাটেরিয়াল, কালেকটিভ, অ্যাবস্ট্রাক্টে যাই, তখন এগুলোকে বলতে হবে ম্যাটেরিয়াল নাউন। উড, উড মানে কাঠ। কাঠ কিন্তু গণনা করা যায় না, আমরা জানি। কাঠের তৈরি চেয়ার বেঞ্চ গণনা করা যাবে, তাহলে চেয়ার বেঞ্চটাকে বলবো আমরা প্রপার। আবার যদি আমরা কাঠ, উড এটা চিন্তা করি, তাহলে কিন্তু এটা কাঠ, কাঠকে গণনা করার উপায় নেই। সো ইট ইজ ম্যাটেরিয়াল। যেমন পেপার, পেপার হচ্ছে ম্যাটেরিয়াল, কিন্তু পেপারের তৈরি খাতা, বই, এটা আমরা গণনা করতে পারি, তখন কিন্তু ওটাকে বলবো আমরা প্রপার। তাহলে বস্তুগুলোর মধ্যে এমন পার্থক্য রয়েছে। তারপরে রয়েছে যে সকল বস্তু গণনা, ওজন, পরিমাপ, গণনা, ওজন এবং পরিমাপ, তিনটার একটাও করা যাবে না, এমনকি দেখাও যাবে না, কেবলমাত্র অনুভব করা যায়।
তাদের কি বলা হচ্ছে তাহলে? অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এখানে ব্যাপারটা হলো, একগুলো আলাদা আলাদা করে গণনা করা যাবে বস্তু, সেগুলোকে বলা হচ্ছে প্রপার। একগুলো বস্তু আছে যেগুলো আলাদা আলাদা করে গণনা করা যাবে না, কিন্তু ওজন বা পরিমাপ করা যাবে, ওই বস্তুগুলো হবে ম্যাটেরিয়াল। আর আরেকগুলো হচ্ছে গণনা, ওজন, পরিমাপ কোনোটাই করা যাবে না, দেখাও যাবে না। এয়ার, বাতাস, অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন এখানে দিয়েছি আমি অনেস্টি, সততা, এটাকে দেখা যায় না, গণনা করা যায় না, ওজন করা যায় না, পরিমাপ করা যায় না, সো ইট ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। হেলথ, তাই না, অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমরা বস্তুগুলো দেখে ফেললাম, আর বস্তুগুলোকে কোনগুলো প্রপার, কোনগুলো ম্যাটেরিয়াল, কোনগুলো অ্যাবস্ট্রাক্ট দেখে নিলাম। আমাদের এটা থেকে কোশ্চেন যেগুলো হবে সেটা আমরা পরের স্লাইডে পেয়ে যাব। জাস্ট ওয়েট 2 মিনিটস। তাহলে এবারে আমরা রুল 2 এ যাচ্ছি। রুল 2 এ আমরা আবার 3টা নাউনকে নিয়ে এসেছি। একটা হলো প্রপার নাউন, আরেকটা হচ্ছে কমন নাউন, আরেকটা হচ্ছে কালেকটিভ নাউন। এই 3টা নাউনের মধ্যে আবার ব্যক্তি রয়েছে। তাহলে প্রপারটা বস্তুতেও রয়েছে, প্রপারটা ব্যক্তিতেও রয়েছে। তাহলে এই ব্যক্তিগুলোর মধ্যে কিন্তু ভিন্ন ভিন্নতা রয়েছে এখানে, আর ভিন্ন ভিন্নতার কারণে কিন্তু আমরা এই রুলটা আলোচনা করছি এখানে। তাহলে বস্তুগুলি ভিন্ন ভিন্ন। প্রথম কথা, যখন কোনো নাউন দ্বারা কোনো ব্যক্তি আলাদা আলাদা করে নির্দেশ করা হয় তখন উহা প্রপার হয়। তাহলে বস্তুর ক্ষেত্রেও আলাদা আলাদা করে নির্দেশ করা যখন যায় তখন প্রপার হয়, ব্যক্তির ক্ষেত্রেও যখন আলাদা আলাদা করে নির্দেশ করা হয় তখন প্রপার হয়। যেমন রহিম, করিম, ব্যক্তি, আলাদা আলাদা করে গণা যাবে এগুলোকে, তাহলে ইট ইজ প্রপার। আর বলা হয়েছে যে সকল নাউন জাতি অর্থ নির্দেশ করে, অর্থাৎ কোনো কিছুর সাধারণ নাম, সাধারণ নামকে নির্দেশ করে। যেমন আমাদের সাধারণ নাম কি? মানুষ। তাহলে এটা হলো আমাদের কমন নাউন। তাহলে সাধারণ নাম নির্দেশ করবে, যেমন বয়, গার্ল, তাই না। তারপরে এদের মধ্যে ক্লাসিফিকেশন আছে। বয়ের মধ্যে কেউ স্টুডেন্ট, হ্যাঁ, কেউ আবার লেবার, ছোট বাচ্চারা কাজ করে অনেকেই, দুঃখজনক যদিও। তারপরে ম্যান, ওমেন, কাউ, এগুলো হচ্ছে কিন্তু আসলে কমন নাউন, এগুলো জাতি নির্দেশ করছে। আবার আরেকগুলো হচ্ছে কালেকটিভ নাউন। সেগুলো তাহলে কোনগুলো? এগুলো প্রজাতি নির্দেশ করে। এগুলোর মধ্যে কিন্তু ব্যক্তিও আছে আবার প্রাণীও আছে। হ্যাঁ, দুটো আমরা এখানে ধরেছি, বস্তুটাকে আমরা নিয়ে আসিনি এখানে। তাহলে প্রজাতি অর্থ প্রকাশ করবে। প্রজাতি বলতে কোনো কিছুর দল, সমষ্টি, গোষ্ঠী, হ্যাঁ, বা অবিভক্ত সমষ্টি, যখন এটাকে বোঝাবে তখন তাকে বলা হচ্ছে কালেকটিভ নাউন। অর্থাৎ এখানে যেমন গোটা মানব জাতির মধ্যে এর ছোট ছোট পার্ট, কিছু কিছু আলাদা আলাদা করে ছোট ছোট পার্ট করা হচ্ছে, এই পার্টগুলোকেই বলা হচ্ছে কালেকটিভ। যেমন আমরা যদি বলি আর্মি, এরাও মানুষ তো। ম্যান হচ্ছে কমন নাউন, আর ম্যানেরই একটা পার্ট হয়ে যাচ্ছে আর্মি, আলাদা একটা গ্রুপ, ইট ইস কালেকটিভ নাউন। নেভি কালেকটিভ নাউন, ক্লাস কালেকটিভ নাউন, অডিয়েন্স কালেকটিভ নাউন, এগুলো হচ্ছে পার্ট। আমরা সবাই মানুষ, কিন্তু আমাদের মানুষগুলোর মধ্যে 1000 মানুষ একটা বিচিত্রা অনুষ্ঠান শুনতে গেছে, তাহলে ওই 1000 মানুষকে বলা হচ্ছে অডিয়েন্স, তাহলে ওই গ্রুপ, একটা টিম, এগুলোকে বলা হচ্ছে কালেকটিভ নাউন। তাহলে মোটামুটি আমরা এই নাউনগুলোর একটা ধারণা পেয়ে গিয়েছি। শুধু এই ধারণাটা দিয়ে কিন্তু তোমার পরীক্ষায় তুমি আনসার করতে পারবা না। এই ধারণাটিকে আমরা বলবো অনেকটা ডেফিনেশনের মতোই। তাহলে পরীক্ষার জন্য কি করতে হবে? আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। পরের স্লাইডে গিয়ে দেখো, এই যে কিছু গুরুত্বপূর্ণ অ্যাবস্ট্রাক্ট নাউনের তালিকা দেয়া হলো, যা মুখস্থ করতে হবে। তোমাকে তালিকাটা মুখস্থ করতে হবে, শুধুমাত্র সংজ্ঞা দিয়ে হবে না। যেমন তালিকাতে বলা আছে পিস, তারপরে কন্ডাক্ট, স্পিড, টেস্ট, ওয়ার্মথ, কারেজ, এক্সপেরিয়েন্স, ইভিল, হসপিটালিটি, লিজার, টাইম, লিবার্টি, কাইন্ডনেস, অনেস্টি, অ্যাবিলিটি, অ্যাটিটিউড, অ্যারেঞ্জমেন্ট, বয়হুড, ব্রেভারি, চেয়ারম্যানশিপ, চাইল্ডহুড, ডেপথ, ফরগিভনেস, স্টিম, হাইট, হোপ, ইন্টিগ্রিটি, এগুলো কিন্তু সবগুলোই অ্যাবস্ট্রাক্ট নাউন। ইউ হ্যাভ টু মেমোরাইজ দিস। তোমাকে মুখস্থ করতে হবে, পরীক্ষার হলে কমন পেয়ে যাবা এই টেবিলগুলো থেকে। আমি কয়েকটা টেবিল এখানে আলোচনা করব। নেক্সট, এবার আমরা দেখতে পাবো প্রায় একই রকমের শব্দ, অর্থটা প্রায় একই রকম, কাছাকাছি একই রকমের শব্দ, অন্য অন্য শব্দ যেগুলো অ্যাবস্ট্রাক্ট ফর্ম আছে, যেগুলো সেই অ্যাবস্ট্রাক্ট ফর্মগুলো আমাদের পরীক্ষায় কমন আসে, ওই জন্য আমরা এই টেবিলটা দিয়েছি। যেমন এজেন্ট, এটা কমন নাউন। আর এর অ্যাবস্ট্রাক্ট নাউন যদি বলতে যাই তাহলে হবে এজেন্সি। বন্ড, কমন নাউন। এর যদি অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে যাই তাহলে হবে বন্ডেজ। এই পরীক্ষায় আসে, এই চার্টগুলো মুখস্থ করতে হবে আমাদের। ব্যাংকরুপ্ট, কমন নাউন। এর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ব্যাংকরুপসি। বয়, ইট ইস কমন নাউন, একটু আগে দেখেছি আমরা। এর অ্যাবস্ট্রাক্ট নাউন যদি হয় তাহলে হবে বয়হুড। কাওয়ার্ড, কমন নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে গেলে হবে কাওয়ার্ডিস। ফ্রেন্ড, কমন নাউন।
এর অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে ফ্রেন্ডশিপ। ইনফ্যান্ট কমন নাউন, এর অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে ইনফ্যান্সি। থিপ চোর যেটা কমন নাউন, এর অ্যাবস্ট্রাক্ট নাউন হবে থেফট। এটা আমাদের টেবিলগুলো মুখস্থ করতে হবে, পরীক্ষায় কিন্তু এখান থেকে কমন পড়বে। কিভাবে কমন পড়বে আমরা একটু পরে কোশ্চেন দেখব, তার আগে টেবিলটা আমরা দেখে নিচ্ছি। তারপরে নেক্সট আরেকটি টেবিল রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু ভার্ব আছে। এই ভার্বগুলোর অ্যাবস্ট্রাক্ট নাউন ফর্ম কেমন হয় এটাও পরীক্ষায় আসার মতো জিনিস। অ্যাক্ট ভার্ব কাজ করা, এটার অ্যাবস্ট্রাক্ট নাউন হবে তখন অ্যাকশন। চুজ পছন্দ করা, অ্যাবস্ট্রাক্ট নাউন হবে চয়েস। ক্রুয়েল এর অ্যাবস্ট্রাক্ট নাউন হবে ক্রুয়েলটি। ডিফেন্ড অ্যাবস্ট্রাক্ট নাউন হবে ডিফেন্স। ডিপার্ট ভার্ব অ্যাবস্ট্রাক্ট নাউন হবে ডিপার্চার। ডাই ভার্ব অ্যাবস্ট্রাক্ট নাউন হবে ডেথ মানে মৃত্যু। তাহলে আমাদের কিন্তু টেবিলগুলো মুখস্থ করতে হবে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ে অফ লার্নিং দিস টেবিলস উইদাউট মেমোরাইজেশন। তোমার মুখস্থ ছাড়া এই টেবিলগুলো তুমি কন্ট্রোল করতে পারবে না। আর এই টেবিলগুলো কন্ট্রোল না করতে পারে যদি শুধু তুমি ওই সংজ্ঞাগুলো দিয়ে তুমি পরীক্ষার হলে যাও, তাহলে তোমার আনসার করা যাবে না, কারণ ইউ উইল গেট অনলি 40 seconds ফর ইস কোশ্চেন, বিকজ উইদিন 1 hour you have to put the answer of 100 questions or 80 questions. 1 ঘন্টার মধ্যে তুমি 80টা বা 100টা প্রশ্নের উত্তর করতে হবে তোমাকে। সো ইয়োর টাইম হবে 40 সেকেন্ড করে পার কোশ্চেনের জন্য। তাহলে এটা মুখস্থ করলে আমরা খুব দ্রুত তখন 10 সেকেন্ড 20 সেকেন্ডের মধ্যে আমরা করতে পারবো। নেক্সট আরেকটি চার্ট দিয়েছি আমি এখানে, এখানে অনেকগুলো অ্যাডজেক্টিভ রয়েছে, আর এই অ্যাডজেক্টিভ গুলো আমরা এখানে দেখব। এবারে নাউনের কাজ করছে, যেমন বিটার, এটা অ্যাডজেক্টিভ। এর অ্যাবস্ট্রাক্ট নাউন যদি বলি আমরা তাহলে বিটারনেস। কোল্ড ইট ইজ অ্যাডজেক্টিভ, এর অ্যাবস্ট্রাক্ট নাউন যদি আমরা করতে চাই তাহলে হবে কোল্ডনেস। ডিপ অ্যাবস্ট্রাক্ট নাউন, এর যদি আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন করি, ডিপ হলো অ্যাডজেক্টিভ, তাহলে হবে ডেপথ। তারপরে রয়েছে অনেস্ট, এটাকে যদি আমরা এবার অ্যাবস্ট্রাক্ট নাউন করতে চাই তাহলে হবে অনেস্টি। লং অ্যাবস্ট্রাক্ট নাউন করতে চাইলে হবে লেন্থ। তো এই টেবিল আমি চার্ট এখানে দিলাম আপাতত 4টা টেবিলের, এবং এই 4টা টেবিলই কি তোমাকে মুখস্থ করতে হবে, আমি বলে দিয়েছি এই যে যা মুখস্থ করতে হবে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ে অফ লার্নিং দিস উইদাউট মেমোরাইজেশন, রিমেম্বার ইট। তাহলে এই চার্টের উপরে এবং আমাদের আগের স্লাইডে দুটো রুল ছিল, এগুলোর উপরে এবার আমরা নেক্সট স্লাইডে যাব আলোচনা করার জন্য। লেকচারটি মনে হয় একটু দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, কিন্তু উপায় নেই। তাহলে এবারে আমরা দেখো কালেকটিভ নাউন, যেগুলো পরীক্ষায় বেশ আসে, বারবার করে পরীক্ষায় আসে, এই নাউনের একটা আমি টেবিল দিয়েছি মেমোরাইজ করার জন্য। আর্মি, কাউন্সিল, অডিয়েন্স, ডিপার্টমেন্ট, মাইনরিটি, কাওয়ার্ড, ফ্যামিলি, সিনারি বা সিনেট, সোসাইটি, কমিটি, গ্রুপ, টিম, গ্রুপ ডবল হয়েছে টিম, কোম্পানি, জুরি, ট্রুপ। তারপরে রয়েছে কর্পোরেশন, মেজরিটি, পুলিশ, গ্যাং, ক্যাটল, ক্রাউড, প্যাক, নেভি, লাইব্রেরি, ক্লাস, পাবলিক, কনভে, জেন্ট্রি, অর্কেস্ট্রা, ইনফ্যান্ট্রি। তাহলে এগুলো মুখস্থ করতে হবে আমাদেরকে। অল দিস আর কালেকটিভ নাউন্স। তোর পরীক্ষায় টেবিল থেকেই কমন পড়ে যাবে ইনশাআল্লাহ, সংজ্ঞা দিয়ে কাজ হবে না, টেবিল মুখস্থ করতে হবে। আরেকটা টেবিল দেখবো আমরা এবার, সেখানে প্রপার নাউন আর কমন নাউনের কিছু ব্যাপার দেখবো আমরা। যেমন প্রপার নাউন, ব্যক্তির নাম হুমায়ুন আহমেদ বা হুমায়ুন আজাদ, একজন ব্যক্তির নাম। এর কমন নাউন কিন্তু হবে তোমার রাইটার। তার মানে রাইটার একটা জাত, এই জাতি, এদের মধ্য থেকে একজনের নাম বললাম আমরা হুমায়ুন আহমেদ বা হুমায়ুন আজাদ, হ্যাঁ, বা আরেকজন নজরুল ইসলাম বা রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে এগুলো কমন নাউন হবে। যেমন কমন নাউনের বেলায় বলবো টিচার, তাহলে এটা টিচারের একটা নাম দিতে হবে। হ্যাঁ, নাজমুল সিদ্দিকী আমার নাম দিয়েছি, তাহলে এটা হলো প্রপার নাউন। সিটি, এটা হবে কিন্তু তোমার কমন নাউন। সিটির একটা নাম দিয়ে দিলাম, ঢাকা সিটি, রংপুর সিটি, কাউনিয়া সিটি, এটা হয়ে যাবে আবার প্রপার নাউন। ম্যাঙ্গো, আম, এটা একটা জাতি, আমের জাত। এই আমের মধ্যে আবার নাম দু একটা দিলাম, ফজলি আম, হাড়িভাঙ্গা আম, তাই না, ল্যাংরা আম, তাহলে এগুলোকে বলবো তখন কিন্তু আমরা প্রপার। তারপরে কলেজ, প্রতিষ্ঠান, জাতি বোঝাবে, বৃহৎ অর্থ, এটা হবে কমন। আবার কলেজের নাম দিয়ে দিলাম, আমার কলেজের নাম মাহিগঞ্জ কলেজ, কারমাইকেল কলেজ, ঢাকা কলেজ, এগুলো হয়ে যাবে প্রপার নাউন। তারপরে কমন নাউন আরেকটা দিলাম, রিভার, নদী। এই নদীর নাম যখন বলবো দু চারটা, যেমন মেঘনা, তিস্তা, এগুলো তখন হবে প্রপার নাউন।
কমন নাউন যেমন বয়, হ্যাঁ, ছেলে, জাতি এটা বোঝাচ্ছে। আর এখানে একজন ব্যক্তির নাম বলে দিলাম রহিম, তাহলে প্রপার নাউন হবে। আশা করি টেবিলগুলো তোমাদেরকে অনেক বেশি সাপোর্ট করবে। আর আমার প্রত্যেকটা লেকচারে আমি এরকম টেবিল দিয়ে দেবো। এই টেবিলগুলি ছাড়া শুধু সংজ্ঞা পড়ে কিন্তু কম্পিটিটিভ এক্সাম আনসার করা যাবে না, রিমেম্বার ইট। তাহলে আমরা যে টেবিলগুলো দেখলাম বা যে সংজ্ঞাগুলো দেখলাম রুল 1-2 এটার উপরে আমরা এবার কয়েকটি এক্সাম্পল নেব, তারপরে লেকচারটি শেষ হবে। একটু ধৈর্য সহকারে শোনার জন্য অনুরোধ করছি। তাহলে সাম ইম্পর্টেন্ট কোশ্চেন, যেমন প্রথম কোশ্চেন এসছে, এটা ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে। এখানে বলা আছে হুইচ ওয়ান ইজ কারেক্ট। নিচে 4টা অপশন দেওয়া আছে, কোনটা কারেক্ট। তাহলে দ্য ক্লাস আর, দ্য ক্লাস ওয়াই আর সাইলেন্ট, দ্য ক্লাস হ্যাভ বিন সাইলেন্ট, লাস্ট ওয়ান হচ্ছে দ্য ক্লাস ওয়াজ সাইলেন্ট। উত্তর কোনটা হবে? এখানে কিন্তু দি ক্লাস, আমরা ক্লাসটাকে একটু আগে দেখেছি। এখানে ক্লাসটা হচ্ছে আমাদের কমন নাউন, আর কমন নাউন সবসময় সিঙ্গুলার ভার্ব দেবে। কমন নাউনটাকে সিঙ্গুলার ধরা হয়, তাহলে কমন নাউনের পরে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। এখানে আর আছে, এটা প্লুরাল ভার্ব, ওয়ার আছে, এটাও প্লুরাল ভার্ব, হ্যাভ আছে, এটাও প্লুরাল ভার্ব। তাহলে এখানে একটা সিঙ্গুলার ভার্ব আছে, ওয়াজ। সো এখানে আমাদের উত্তর হচ্ছে ডি নাম্বার, দ্য ক্লাস ওয়াজ সাইলেন্ট। নেক্সট এক্সাম্পল, এটাও এসেছিল 10th বিসিএস নাম্বার 10-এ। এটা ভার্সিটি পরীক্ষা এসছে অনেকবার। বলা আছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল। এই ক্যাটেলটা কোন প্রকার নাউন? তো ক্যাটেল আমরা আমাদের এই গ্রুপেও দেখেছি ক্যাটেল, আর এই যে ক্যাটেল রয়েছে এখানে, হ্যাঁ, ক্যাটেলটা আমাদের তাহলে কোন নাউন হয়ে যাবে? আমরা চার্ট মুখস্থ করলে শর্টকাটে উত্তর দিয়ে দিতে পারবো, ইট ইজ কালেকটিভ। ক্যাটেল মানে হচ্ছে গবাদি পশুর দল, কাউ হচ্ছে সমস্ত গবাদি পশু। আর গবাদি পশুগুলোর মধ্যে ধরো 50টা গরু একটা মাঠে ঘাস খাচ্ছে, তাহলে ইট ইজ ক্যাটল, গ্রুপ অফ কাউস। নেক্সট এক্সাম্পল, এগুলো সব পরীক্ষা এসেছিল। ফাইন্ড আউট দ্য কমন নাউন, কমন নাউন খুঁজতে বলেছে। এটা রাজশাহী ইউনিভার্সিটিতে এসেছিল। নিচের নাউনগুলোর মধ্যে ফ্লক, বাউন্স, সিটি, ঢাকা। তাই আমরা অতি সহজেই আমাদের এই যে টেবিল থেকে আমরা দেখতে পাচ্ছি, একটু আগেই পড়েছি আমরা, এই যে সিটি হলো কমন নাউন। তোমাকে অনেক চিন্তা করতে হবে না, চিন্তা করার সময় পাবে না তুমি, তাহলে তোমার এই টেবিল থেকে সহজে উত্তর দিয়ে দিচ্ছ, ইট ইজ সিটি। নেক্সট ওয়ান, এখানে বলা আছে হুইচ ওয়ান ইজ এ কালেকটিভ নাউন। নিচের কোনটা কালেকটিভ নাউন? কালেকটিভ নাউনের কিন্তু আমরা অলরেডি একটা টেবিল পড়েছি, এখানে আমাদের পাশেই রয়েছে টেবিলটি। এখানে আমাদের অনেকগুলো দেয়া আছে, ফ্রেন্ডশিপ, হ্যাঁ, তারপরে এটাতে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, গ্যাং, ডক্টর, অনেস্টি আছে, তাই না? তার মধ্যে আমরা কোনটা কালেকটিভ নাউন হবে? আমরা যদি টেবিলটা মুখস্থ করে ফেলি তাহলে চিন্তা করতে হবে না আমাদের। এই যে গ্যাং দেয়া আছে, গ্যাং কালেকটিভ নাউন, তাহলে এটা ওটা তো কালেকটিভ নাউন নিঃসন্দেহে। এটার জন্য আমাদের 10 সেকেন্ড করে সময় লাগবে যদি আমরা এই টেবিলগুলোকে মুখস্থ করে ফেলি। তারপরে আছে প্লিজ রাইট টু মি অ্যাট দ্য অ্যাভব অ্যাড্রেস। এটা সেন্টেন্স দেয়া আছে, অ্যাভবের নিচে আন্ডারলাইন করা, মানে অ্যাভবটা কোন পার্টস অফ স্পিচ খুঁজে বের করতে হবে। তাহলে এটা তো আমরা জানি নর্মালি প্রিপোজিশন অ্যাভব, কিন্তু এই বাক্যে এটাকে প্রিপোজিশন বলবো না। আবার এখানে আর্টিকেল রয়েছে দি, আমরা পড়েছি দি এর পরে আর্টিকেলের পরে যে শব্দ থাকে সেটা নাউন হয়, তাহলে অ্যাভবটাকে আমরা নাউন বলতে ইচ্ছে করবে, তাও বলবো না, কারণ এখানে আরেকটা নাউন আছে পিছনে, অ্যাড্রেস। আর নিয়ম বলা আছে যদি কোনো বাক্যে ডবল নাউন পাশাপাশি থাকে তাহলে প্রথম নাউনটা অ্যাডজেটিভ হয়। সো এবার কিন্তু উত্তরটা হবে অ্যাডজেটিভ। তাহলে এখানে দুটো নিয়ম একসঙ্গে ধাক্কা লেগেছে, একটা আর্টিকেলের পরে আর একটা অ্যাডজেটিভের আগে। তাই যে ক্ষেত্রে এরকম থাকবে দুটো নাউন পাশাপাশি, তখন তোমার আর আর্টিকেলের নিয়মটা ক্রস, এটা আর কাজে লাগবে না। তখন আমাদের তাহলে এই যে দুটো নাউন পাশাপাশি, প্রথম নাউনটা অ্যাডজেটিভ, এই জন্য অ্যাডজেটিভ দাগ দিতে হবে। নেক্সট এক্সাম্পল, এবার বলা আছে উই হেট দা মিস্টার জাফরস হেয়ার মিস্টার জাফর ইজ। মিস্টার জাফর এখানে কোন পার্টস অফ স্পিচ? তো আমরা একটু আগে বলেছি প্রপার নাউন ব্যক্তিকে আলাদা আলাদা করে ইন্ডিকেট করা হলে প্রপার নাউন হয়। তাহলে জাফর প্রপার নাউন হওয়ার কথা ছিল আমাদের কথা অনুযায়ী, কিন্তু নো, জাফর এখানে প্রপার নাউন হবে না, কারণ এখানে কিন্তু এই প্রপার নাউনটা কমনের কাজ করেছে। কেন কমনের কাজ করলো? এই প্রপার নাউনের নিয়ম একটা আছে, প্রপার নাউনের পূর্বে যদি আর্টিকেল দিয়ে থাকে তাহলে প্রপার নাউনটা কমনের কাজ করে। আর এখানে কিন্তু এই মিস্টার জাফরস বলতে মানে জাফরের মতো লোক। ধরো যে মির্জাফর, নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে যিনি মির্জাফরি করেছিল, তো আমরা এখনো কিন্তু কোনো ব্যক্তি যদি কারোর সঙ্গে বেইমানি করে বন্ধু, তাও আমরা তাকে বলে দেই যে মির্জাফর। তার মানে কি ওই মির্জাফর গ্রুপে পড়ে গেছে, ও মির্জাফর একটা গ্রুপ পড়ে গেছে, তাহলে এটাকে আমরা কিন্তু মির্জাফরের জাত বলতে পারি। তাহলে এখানে মিস্টার জাফরের জাত মানে জাফরের চরিত্রের মতো কাউকে আমরা লাইক করি না। সো এবারে কিন্তু এটাকে বলতে হচ্ছে আমাদের কমন নাউন, ইট ইজ নট প্রপার নাউন। আর সহজ নিয়ম হচ্ছে প্রপার নাউনের পূর্বে যখন দি থাকে, আর্টিকেল থাকে, তখন প্রপার নাউনটা কিন্তু অ্যাডজেটিভ হয়ে যায়।
এটা মনে রাখতে পারো, সহজ হবে। নেক্সট, এবারে বলা আছে দ্য জুরি ফাউন্ড দ্য প্রিজনার গিলটি। তাহলে এখানে জুরিটা কোন পার্টস অফ স্পিচ আমাদের খুঁজে বের করতে হবে। তো একটু আগে আমরা কিন্তু যে টেবিল পেয়েছি বা এক্সাম্পল পেয়েছি আগের পেজেও, সেখানে আমরা জুরিটাকে পেয়েছি, আর জুরিটাকে আমরা পেয়েছি কিন্তু এখানে কালেকটিভ নাউন হিসাবে, এবং এই বাক্যে কিন্তু জুরিটা একটা কালেকটিভ নাউন আছে। জুরি মানে কি? জুরি মানে বিচারকদের একটা দল। কোন হাইকোর্টে যেটা হয় 3 জন বিচারক 5 জন বিচারক একসঙ্গে বসে একটা ব্যাপারে রায় দেবে, তাহলে এটা সাধারণত কালেকটিভ নাউন হবে। কিন্তু আবার এই জুরিটা এটা কিন্তু আবার তোমার প্রপার কালেকটিভ নাউন নাও হতে পারে। কেমন? আমরা যদি একটা বাক্য বলতাম এরকম, দি জুরি আর ডিভাইডেড ইনটু দেয়ার অপিনিয়ন, জুরিরা তাদের মতামতে ভিন্ন, তখন কিন্তু একসঙ্গে আর বোঝাচ্ছে না, গ্রুপ নয়। গ্রুপ না হলে তাকে কিন্তু কালেকটিভ নাউন বলা যাবে না। তাহলে জুরিটা কখনো কখনো কালেকটিভ নাউন হবে, আবার কখনো কখনো নাও হতে পারে। আমরা পরের লেকচারে গিয়ে ওরকম এক্সাম্পলও পেয়ে যাব। তাহলে এখানে কিন্তু কালেকটিভ নাউন, কারণ এখানে সবগুলো জুরি বোর্ডের 5 জন সদস্য, 5 জনই মনে করতেছে যে মিস্টার রহিম ভালো স্টুডেন্ট, তাকে বিসিএসটা দেওয়া যায়, তাই না? বিসিএস এর ভাইবা বোর্ড, জুরি বোর্ড, ওটা একসঙ্গে কয়েকজন মিলে বসবে। তাহলে যখন সবারই মতামতটা একই রকম হবে তখনই এটা আমাদের কালেকটিভ হবে এবং এটা কালেকটিভ নাউন। আর যখন আলাদা আলাদা মতামত হয়ে যাবে তখন কিন্তু আমাদের এটা কালেকটিভ নাউন হবে না। এটা কালেকটিভ নাউনগুলোর এরকম ব্যবহার আছে 2 রকমের, পরের ক্লাসে আবারও পাবো আমরা। তো লাস্ট এক্সাম্পল এবারে বলা আছে, এটা এসেছিল ঢাকা ভার্সিটি সি ইউনিটে এসেছিল। আগেরটা তো দেখলাম আমরা প্রাথমিক শিক্ষক পরীক্ষা, তারপরে আরেকটা এক্সাম্পল এখানে আমাদের দেওয়া হয়নি, আরেকটা শিক্ষক নিবন্ধন পরীক্ষা। এগুলো প্রাইমারি পরীক্ষা, বিসিএস পরীক্ষা, শিক্ষক নিবন্ধন পরীক্ষা, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এক্সাম্পল গুলো। এবার বলা আছে কিং। কিং এর অ্যাবস্ট্রাক্ট ফর্ম হচ্ছে, এটা ঢাকা ভার্সিটি এসেছিল সি ইউনিটে। তাহলে কিং, এই কিং এর অ্যাবস্ট্রাক্টটা কি হবে সেটা আমরা তো কিং এর অ্যাবস্ট্রাক্ট আমরা একটু আগে সেরকম পড়েছি। কিং এর অ্যাবস্ট্রাক্ট হচ্ছে আসলে এই যে কিংশিপ, মানে অন্য অন্য ওয়ার্ডগুলো কিভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, যেমন ফ্রেন্ড এর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ফ্রেন্ডশিপ, তো একই রকম ভাবেই কিং এর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কিংশিপ। তার মানে তোমাকে কি করতে হবে, তোমাকে ওই যে টেবিলগুলোকে, যে টেবিলগুলো আমি একটু আগে আমরা আলোচনা করেছি, ওই টেবিলগুলোর উপরে তোমাকে একটু পড়াশোনা করতে হবে কিন্তু, তাহলে কিন্তু তুমি এই উত্তরগুলো খুব সহজে দিতে পারবা। আশা করছি আমাদের এই আজকের লেকচারটি দীর্ঘায়িত হয়ে গিয়েছে এবং তোমাদের অনেক উপকারে আসবে। আর নাউনটি আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, পার্টস অফ স্পিচ অনেক গুরুত্বপূর্ণ, তার মধ্যে নাউন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো নাউন আমি আলোচনা করলাম আজকে একটি লেকচার, এরপরে আমি নাউনের উপরে আরো একটি ক্লাস দেবো, আরো অনেক টেবিল দেবো এমন, আর যার মাধ্যমে তুমি খুব সহজেই আনসার করতে পারবা। নাউন থেকে তুমি 2 মার্ক কমনও পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকো। আর আমার এই ক্লাসগুলো চলতে থাকবে একটার পর একটা, তোমরা কন্টিনিউ করবো আমার ক্লাস। আমার ইউটিউবে চ্যানেল রয়েছে, ফেসবুকে আমার আইডি রয়েছে, আমি লেকচারগুলো 2 জায়গায় দিয়ে দিই। যারা ইউটিউবে আমার ভিডিওগুলো দেখবে, অবশ্যই আমি একজন শিক্ষক এবং তোমাদের জন্য অনেক লেবার দিয়ে লেকচারগুলো তৈরি করি। হ্যাঁ, লেকচারগুলো দেখার পর অবশ্যই আমাকে একটু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, এবং যদি কোনো কথা থাকে তাহলে আমাকে অবশ্যই তোমরা কমেন্টেও জানাতে পারো যে স্যার আমার এটা লাগবে বা ওটা লাগবে, এরকম কমেন্ট আমাকে করতে পারো, বা আমার ফেসবুকে এসে আমার ওখানে স্ট্যাটাস দিয়ে বলতে পারো, তাহলে আমি চেষ্টা করব তোমাদের অধ্যায়গুলো দিয়ে দেওয়ার। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।